হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা পড়বো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের টপিকটা থাকছে আমাদের শিলামণ্ডল। ঠিক আছে, যে আমাদের যে পৃথিবীতে বিভিন্ন যে মণ্ডল রয়েছে, যেমন শিলামণ্ডল রয়েছে, তারপর কি রয়েছে বলতো, বায়ুমণ্ডল রয়েছে। ঠিক আছে, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, এই সমস্ত বিভিন্ন যে মণ্ডলগুলো রয়েছে, আমরা যে টপিকটা পড়বো সেটা নাম হচ্ছে কি শিলামণ্ডল। এই টপিকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। তো এই টপিক থেকে কি কি বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে ইন ডিটেলসে বুঝিয়ে দেবো। তো তোমরা প্রত্যেকেই যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর রেগুলার ক্লাসে দেখার জন্য তোমরা পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেখানে অবশ্যই প্রেস করে দাও, তাহলে রেগুলার কিন্তু যখনই আমি ক্লাস আপডেট করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখো, বেশি কিছু পড়বো না, যে পয়েন্টগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমি সেই পয়েন্টগুলো তোমাদেরকে ভালো করে বলে দেবো, সেই পয়েন্টগুলো তোমরা একটু ভালো করে মাথায় রাখবে। তাহলে প্রথমে আমরা দেখবো কি, দেখো শিলামণ্ডল কাকে বলে বা জিনিসটা কি, একবার রিডিং পড়ে নিচ্ছি। বাকি দেখো কি বলছে, পৃথিবীর শিলা গঠিত কঠিন বহিরাবরণকে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার বলে। জিনিসটা বোঝো। তাহলে আমাদের যে পৃথিবী রয়েছে, ঠিক আছে, আমাদের পৃথিবী কিরকম, ধরো আমাদের পৃথিবী এই তো গোল। ওকে, আমাদের পৃথিবী তো গোল। সাপোজ বোঝো, এই যে পৃথিবীর যে ওপরের ভাগটা, এই ওপরের ভাগটা কি দ্বারা গঠিত বলো? এই ওপরের ভাগটা জল এবং বিভিন্ন কঠিন শিলা দ্বারা গঠিত। তাহলে জল বাদ দিয়ে ওপরের যে অংশটা রয়েছে সেটাকে আমরা কি বলবো? জল বাদ দিয়ে ওপরের অংশটাকে আমরা বলবো শিলামণ্ডল, যেটাকে ইংরেজিতে কি বলছে? লিথোস্ফিয়ার। ওকে, তাহলে শিলামণ্ডল বলতে কি বোঝায়? পৃথিবীর বাইরের শক্ত আবরণকে। শিলামণ্ডল বলতে কি বোঝায়? শিলামণ্ডল বলতে বোঝাচ্ছে পৃথিবীর বাইরের শক্ত আবরণকে কি বলা হয়? শিলামণ্ডল। শিলামণ্ডলের অন্য একটা নাম রয়েছে যেটাকে কি বলা হয়? অশ্বমণ্ডল। অশ্ব কথার অর্থ কি? এই যে অশ্ব, ঠিক আছে, এই যে অশ্ব, এই অশ্ব কথার অর্থ হচ্ছে পাথর। কি বললাম? এই অশ্ব কথার অর্থ হচ্ছে পাথর বা শিলা, তাই এর নাম হচ্ছে কি অশ্বমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে প্রায় 35 কিলোমিটার গভীর পর্যন্ত এই শিলামণ্ডলের ব্যাপ্তি। তাহলে শিলামণ্ডলের ব্যাপ্তি কতটা? এই শিলামণ্ডলের ব্যাপ্তি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 35 কিলোমিটার গভীর পর্যন্ত শিলামণ্ডলটি রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে ভূপৃষ্ঠ থেকে প্রায় 35 কিলোমিটার গভীর পর্যন্ত এই শিলামণ্ডল রয়েছে। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে শিলামণ্ডলের নিচে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আরো দুটি বৃত্তাকার স্তর রয়েছে। তাহলে শিলামণ্ডলের নিচে আরো কিছু মানে স্তর রয়েছে, সেগুলো আমরা জানবো। প্রায় 35 থেকে 2900 কিমি গভীর পর্যন্ত অংশকে কি বলা হয়? গুরুমণ্ডল বা ম্যান্টল বলা হয় বা ব্যারিস্ফিয়ার বলা হয়। ঠিক আছে, বায়োস্ফিয়ার না, কথাটা কিন্তু বায়োস্ফিয়ার না, কি কথাটা, কি কথাটা হচ্ছে কি ব্যারিস্ফিয়ার। মাথায় থাকবে। তাহলে কি দেখলাম? শিলামণ্ডল ঠিক 0 থেকে 35 কিলোমিটার। চলো তোমাদেরকে ছবিটা দেখাই, তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো ভালো করে ছবিটার দিকে খেয়াল করো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের পৃথিবী। ভালো করে জিনিসটা খেয়াল করো। যদি আমরা দেখি, এইটা ধরো পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রবিন্দু। ভালো করে লক্ষ্য করো, তাহলে জিনিসটা তোমরা একদম ভালো করে ক্লিয়ার করে বুঝতে পারবে। এই জায়গাটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। ঠিক আছে, আমরা যদি এটাকে পৃথিবীর কেন্দ্র ধরি, তার মানে কি এইভাবে পৃথিবীটা গোল। আমরা তো পৃথিবীতে গোল আমরা জানি, প্রায় গোল। জাস্ট ছবিটা গোল হচ্ছে না, কিন্তু অনুমান করে নাও পৃথিবীটা গোল। ঠিক আছে, এই বড় করে পৃথিবীটা গোল হবে, জাস্ট অনুমান করে নাও। এবার কি হচ্ছে জিনিসটা বোঝো। এবার আমরা পৃথিবীর একটা অংশ, এবার আমরা পৃথিবীর একটা অংশ নিয়ে জিনিসটাকে বুঝবো। এই যে ওপরের এই অংশটা দেখতে পাচ্ছ, এই যে ওপরের অংশটা, দেখো ভালো করে ছবি থেকে খেয়াল করো। এই যে ওপরের অংশটা, এখানে কি রয়েছে? এই যে এই অংশটা, দেখো এই যে অংশটা, এটা কি? এটা হচ্ছে ভূত্বক। এটাকে বলবো আমরা ভূত্বক। এই জায়গাটা কি আমরা কিন্তু পড়ছি, এটাই কিন্তু আমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে জিনিসটা ভালো করে দেখো, এই যে আমাদের পৃথিবীর উপরিভাগে, আমাদের পৃথিবীর উপরিভাগে যে শক্ত শিলা দ্বারা গঠিত ভূমিরূপকে কি বলা হয়? ভূত্বক বলা হয়। আর বাকি যে অংশটা রয়েছে এটাকে বলা হয় জলমণ্ডল বা কি বলা হয়? বায়ুমণ্ডল বলা হয়। এবার জিনিসটা বোঝো। এবার এই যে ডিস্টেন্সটা ভালো করে দেখো, ভালো করে, তাহলে এখানে একটু বুঝে নিলে কিন্তু আর পড়তে কোনো অসুবিধা হবে না। এবার দেখো,
এই যে এই ডিস্টেন্সটা দৈর্ঘ্য কত? এই ডিস্টেন্সটা দৈর্ঘ্য হচ্ছে 30 থেকে 35। কোনো কোনো জায়গায় 30 পাবে, কোনো কোনো জায়গায় 35 পাবে। বুঝতে পেরেছো? এটার কোনো পার্টিকুলার কোনো জায়গায় কোনো বইয়ে ফিক্সড পাবে না। বুঝতে পেরেছো কথাটা? কারণ কোনো কোনো বইয়ে 30, কোনো কোনো বইয়ে 35। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভূত্বকের গভীরতা কত, তাহলে আনসার হবে কি 30 থেকে 35 কিলোমিটার। জিনিসটা বোঝা গেল? তাহলে আমাদের ভূপৃষ্ঠের উপরই অংশটিকে কি বলা হয়? ভূত্বক বলা হয়। তারপর দেখো এই ভূত্বক থেকে এই যে অংশটা, দেখো ভালো করে, এই যে ভূত্বক থেকে মানে এই অংশটা থেকে এই অংশটা, এই অংশটা থেকে এই অংশটা, টোটাল এই অংশটাকে, এই যে এই অংশটা দৈর্ঘ্য কত? এই অংশের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 700 কিলোমিটার। কত দৈর্ঘ্য? প্রায় 700 কিলোমিটার। এই অংশটাকে নাম কি? এই অংশটার নাম হচ্ছে গুরুমণ্ডল। কি বলা হয়? এই অংশটার নাম হচ্ছে গুরুমণ্ডল। দেখতে পাচ্ছ? এই অংশটার নাম হচ্ছে গুরুমণ্ডল। এবার দেখো এই যে গুরুমণ্ডল, এই গুরুমণ্ডল থেকে আর এই যে মূল পয়েন্ট, এই পয়েন্টটার নাম হচ্ছে কি কেন্দ্রমণ্ডল। বোঝা গেল? তাহলে দেখো 30 থেকে মানে 0 থেকে 30 থেকে 35, 30 থেকে 35 পর্যন্ত গভীরতা কার? সেটা হচ্ছে ভূত্বক। আর 30 বা 35 থেকে প্রায় 700 কিলোমিটার বা 750, তাহলে সেটা কি হবে? আমাদের গুরুমণ্ডল। আবার জিনিসটা খেয়াল করো, এই 700 থেকে প্রায় 3000 বা 2900 কিলোমিটার পর্যন্ত যেটা রয়েছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কি বলো? সেটাকে আমরা বলবো গুরুমণ্ডল। জিনিসটা ক্লিয়ার? আবার দেখো এই 2900 থেকে প্রায় 5146, 2900 থেকে প্রায় 5100, সরি একটু ভুল হয়েছে আমার বলতে, একটু ক্লিয়ার করে নাও, একটু ক্লিয়ার করে নাও, আমার বলতে একটু ভুল হয়েছে, ঠিক আছে? জিনিসটা একটু ক্লিয়ার করে নাও, আমার একটু বলতে তোমাদের ভুল হয়েছে। দেখো আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এই যে উপর অংশ, এই ওপরের অংশ থেকে এই অংশটা অর্থাৎ ভূত্বক, ভূত্বক কত? ভূত্বক হচ্ছে 30 থেকে 35। বোঝা গেল গভীরতা? এবার দেখো তাহলে গুরুমণ্ডল কত? গুরুমণ্ডলের গভীরতা হচ্ছে এই যে 30 থেকে কত? 2900, 30 থেকে 2900। আবার দেখো আর কেন্দ্রমণ্ডল কত? কেন্দ্রমণ্ডল হচ্ছে এই 2900 থেকে কত? 6371। তাহলে প্রশ্ন, শেয়ার এই 700টা কি? শেয়ার এই 5146টা কি? হ্যাঁ বলবো। এবার দেখো এই গুরুমণ্ডলকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি বহিঃগুরুমণ্ডল, একটা অন্তঃগুরুমণ্ডল। তাহলে বহিঃগুরুমণ্ডলের দৈর্ঘ্য কত? বহিঃগুরুমণ্ডলের গভীরতা হচ্ছে 30 থেকে 700, আর অন্তঃগুরুমণ্ডল হচ্ছে 700 থেকে 29। বোঝা গেল? আবার কেন্দ্রমণ্ডল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি বহিঃকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে অন্তঃগুরুমণ্ডল থেকে বহিঃকেন্দ্রমণ্ডলে কত হবে? সেটা কত হবে দেখো। তাহলে অন্তঃগুরুমণ্ডল থেকে, অন্তঃগুরুমণ্ডল এই পর্যন্ত, দেখো এই পর্যন্ত, এইখান থেকে এইটুকের দূরত্ব কত? এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে কতটা? দেখো ভালো করে বোঝো, পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু অনেক রকম ঘুরিয়ে দিতে পারে। জিনিসটা বোঝো। যদি পরীক্ষায় প্রশ্ন তোমাদের আসে বহিঃগুরুমণ্ডলের গভীরতা কত, কি হবে আনসার বলো? তাহলে বহিঃগুরুমণ্ডলের গভীরতা কত যদি পরীক্ষায় প্রশ্ন আসে? কত হবে? 5146 মাইনাস 29। ঠিক আছে, 6 4 9 2, এটা হচ্ছে কত হবে? 2, 2246। বোঝা গেল? তাহলে এই যে এইটুকের গভীরতা, এইটুকের গভীরতা কত? বলো বলো, প্রত্যেকে বলো। তাহলে এইটুকুর গভীরতা হচ্ছে 2246। বুঝতে পেরেছো? তাহলে বহিঃকেন্দ্রমণ্ডল, তাহলে বহিঃকেন্দ্রমণ্ডলের কত? বহিঃকেন্দ্রমণ্ডলের গভীরতা হচ্ছে 2246। আর অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা কত? তাহলে হবে কত? 6371 থেকে 5146 বিয়োগ করো। ঠিক আছে, 5 2, এখানে হচ্ছে কত? 2 আর 1, 1225। তাহলে এটা কত? 1225। বুঝতে পেরেছো? যদি পরীক্ষায় প্রশ্ন আসে অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা কত, তাহলে আনসার হবে 1225। কি বললাম? 1225। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বহিঃকেন্দ্রমণ্ডলের দূরত্ব কত, গভীরতা কত, 2246। দেখো এগুলো কিন্তু অ্যাকুরেট না, আমি বারবার বলছি। ধরো পরীক্ষায় 2246 দিল না, পরীক্ষা অপশন দিল 2250। বোঝা গেল? তাহলে আবার পরীক্ষা দিবে কি 2550,
তাহলে নিশ্চয়ই 500 তো হবে না, মানে 2246-এর কাছাকাছি কোনটা আছে সেটাই আনসার করবে। আর অন্তঃকেন্দ্রমণ্ডলের 1225-এর কাছাকাছি যেটা আছে সেটাই আনসার করবে। জিনিসটা বোঝা গেল? এ হচ্ছে ব্যাপারটা। এবার আমরা আরো ডিটেলসে পড়ে নিই। দেখো এবার বলছে গুরুমণ্ডলের নিচে, দেখো ভালো করে, গুরুমণ্ডলের নিচে অর্থাৎ 2900 কিমি থেকে প্রায় 6371 কিলোমিটার। দেখো ছবিটা ভালো করে দেখো, এই যে 6371 মানে কত বলছে দেখো, এই জিনিসটা ভালো দেখো, এখানে জিনিসটা দেখো ভালো করে, দেখো এখানে বলছে 2900 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার, অর্থাৎ ভূকেন্দ্র পর্যন্ত অঞ্চলটাকে কি বলছে, কেন্দ্রমণ্ডল বা সেন্ট্রোস্ফিয়ার। কি বলা হয়? কেন্দ্রমণ্ডল বা সেন্ট্রোস্ফিয়ার। তাহলে কেন্দ্রমণ্ডলের বিস্তার কত, পরীক্ষা যদি প্রশ্ন আসে কেন্দ্রমণ্ডলের বিস্তার কত, তাহলে আনসার কি হবে? 2900 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার। তাহলে টোটাল গভীরতা কত? এই 6371 থেকে যদি আমরা 2900-কে বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটাই হবে আনসার। দেখো ভালো করে ছবিটা, আর একবার ছবিটা দেখাই। দেখো এই দেখো 2900 থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত দেখো, তাহলে 6371 থেকে যদি আমরা 2900-কে বিয়োগ করি তাহলে পেয়ে যাব। আবার যদি পরীক্ষা শুধুমাত্র বহিঃকেন্দ্রমণ্ডল বলে সেটার আনসার আলাদা হবে, অন্তঃকেন্দ্রমণ্ডল বললে আলাদা হবে, যদি বলে কেন্দ্রমণ্ডল তাহলে কিন্তু আলাদা হবে। জিনিসটা বোঝা গেল? এইভাবে কিন্তু জিনিসটাকে পড়বে। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217। চলো নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি শিলামণ্ডলের বিভিন্ন উপাদান। তাহলে শিলামণ্ডলে কি কি উপাদান রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো। বলছে দেখো, শিলামণ্ডল আগ্নেয়, শিলামণ্ডল আগ্নেয়, রূপান্তরিত ও পাললিক শিলা দ্বারা গঠিত। তাহলে আমাদের যে শিলামণ্ডল, তাহলে শিলামণ্ডল কোনটা দেখো ভালো করে ছবিটা, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, দেখো আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছি এই যে ওপরের অংশটা, দেখো ভালো করে, এই যে ওপরের অংশটা রয়েছে, এই যে ওপরের অংশটা রয়েছে, এই যে ওপরের অংশটা, এই ওপরের অংশটা কি, এই যে ওপরের অংশটাকে বলা হয় শিলামণ্ডল। এই শিলামণ্ডল কি দ্বারা গঠিত? এই শিলামণ্ডল 3 ধরনের শিলা দ্বারা গঠিত। কয় ধরনের? 3 ধরনের। একটাকে বলা হয় আগ্নেয় শিলা, 2 নম্বর হচ্ছে কি পাললিক শিলা, আর 3 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা। বোঝা গেল? শিলামণ্ডল 3 ধরনের শিলা দ্বারা গঠিত, আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। ওকে, নেক্সট দেখো, এবার কি বলছে দেখো, ভূত্বকের ক্রাস্ট অফ দ্য আর্থ। তাহলে ভূত্বক বলতে কি বোঝায়? ভূত্বক বলতে ক্রাস্ট, ক্রাস্ট মানে উপরিভাগ অফ দ্য আর্থ, পৃথিবীর উপরিভাগ। প্রায় 98% কি রয়েছে? অক্সিজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে, যদি পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে যে পৃথিবীর ভূপৃষ্ঠে কোন মৌলটার, মৌল মানে এলিমেন্ট, ভালো করে শোনো ভালো করে কি বলছি, যদি পরীক্ষায় প্রশ্ন তোমাদের আসে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরে কোন এলিমেন্টের পরিমাণ সব থেকে বেশি, এলিমেন্ট মানে কি? এলিমেন্ট মানে হচ্ছে মৌল, এলিমেন্ট মানে মৌল, তাহলে আনসার কি হবে? অক্সিজেন। ভালো করে শোনো, পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরে
কোন এলিমেন্টের পরিমাণ সব থেকে বেশি? তাহলে আনসার হবে কি অক্সিজেন। মনে থাকবে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরে কোন মেটালের পরিমাণ বেশি, পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরে কোন ধাতু সব থেকে বেশি পাওয়া যায়, কি বললাম ধাতু, তাহলে আনসার হবে কি অ্যালুমিনিয়াম। কি বললাম অ্যালুমিনিয়াম। ঠিক আছে। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরে কোন মেটালয়েড, মেটালয়েড মানে ধাতু কল্প, মেটালয়েড মানে ধাতু কল্প, তাহলে আনসার হবে কি সিলিকন। বোঝা গেল। এখান থেকে তোমাদের কিন্তু 2023 সালে পরীক্ষা প্রশ্ন এসেছিল। কি বললাম 2023 সালে পরীক্ষা প্রশ্ন এসেছিল এখান থেকে। এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। তাহলে যদি বলা হয় মৌল বা এলিমেন্ট তাহলে হবে অক্সিজেন, যদি বলে মেটাল মানে মেটাল মানে ধাতু তাহলে হবে কি অ্যালুমিনিয়াম, যদি বলে মেটালয়েড বা ধাতু কল্প তাহলে হবে কি সিলিকন। যদি বলে ভালো করে শোনো পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে কোন মৌলটার পরিমাণ সব থেকে বেশি, অক্সিজেন যদি অপশনে না থাকে তাহলে সিলিকন। বোঝা গেল। আবার যদি প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দেয় পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে কোন অধাতু মানে নন মেটাল, অধাতু মানে কি অধাতু, অধাতু, অধাতু কোনটা হবে, সেই ক্ষেত্রে আনসার হবে কি অক্সিজেন। বোঝা গেল। তো অক্সিজেন কি, অক্সিজেন হচ্ছে অধাতু। তাহলে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে কোন এলিমেন্টের পরিমাণ বেশি, আনসার হবে কি অক্সিজেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে কোন মেটালের পরিমাণ বেশি, তাহলে আনসার হবে কি অ্যালুমিনিয়াম। যদি পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে কোন নন মেটাল রয়েছে, সেটা হবে কি, কি হবে নন মেটাল যদি বলে অক্সিজেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে কোনটি মেটালয়েড রয়েছে, সেক্ষেত্রে আনসার হবে কি সিলিকন। ক্লিয়ার সবার? দেখো তাহলে 8টি মৌলিক পদার্থ দ্বারা কিন্তু আমাদের এই পৃথিবী তৈরি, যার মধ্যে অক্সিজেন এবং সিলিকনের পরিমাণটা সব থেকে বেশি। তাহলে একটা জিনিস ভালো করে মাথায় রাখো, পরীক্ষায় কিন্তু সাজাতে দেবে। কি বললাম, পরীক্ষায় তোমাদের সাজাতে দিতে পারে। কিরকম, যে পৃথিবীর আর্থক্রাস্ট বা পৃথিবীর ভূপৃষ্ঠে নিচের কোনটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, ঊর্ধ্বক্রমে সাজাও। কি বললাম, ঊর্ধ্বক্রম মানে বেশি থেকে কমে সাজাও। তখন তোমাদের কি হবে, ধরো দিল 1 নম্বরে আছে অক্সিজেন, 2 নম্বরে সিলিকন, 3 নম্বরে অ্যালুমিনিয়াম, 4 নম্বরে লোহা। আবার পরীক্ষা দিয়ে দিল, প্রথমে দিয়েছে সিলিকন, 2 নম্বরে অক্সিজেন, 3 নম্বরে লোহা, 4 নম্বরে অ্যালুমিনিয়াম। তাহলে এই 5 পর্যন্ত তোমরা কিন্তু পরপর মনে রাখবে, অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা, ক্যালসিয়াম। ঠিক আছে। অর্থাৎ তোমরা বেশি রিস্ক নেবে না, 8টাই ভালো করে পড়ো, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, পরপর লাইন পড়ে রাখো, কতটুকু পার্সেন্টেজ রয়েছে এগুলো জানার দরকার নেই। বোঝা গেল, এগুলো ভালো করে পড়বে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং স্তর ভাগ আমরা পড়বো এবার। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন হচ্ছে কি বৃত্তাকার, ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত পরপর 3টি স্তর রয়েছে। দেখো ছবিগুলো যদি দেখি আমরা বুঝতে পারবো জিনিসটা কটা স্তর রয়েছে, 3টে। একটা হচ্ছে কি ভূত্বক, একটা রয়েছে কি গুরুমণ্ডল, একটা রয়েছে কি কেন্দ্রমণ্ডল। তাহলে আমাদের পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত 3টে স্তর রয়েছে। একটাকে বলবো ভূত্বক, 2 নম্বর হচ্ছে কি গুরুমণ্ডল, 3 নম্বর হচ্ছে কি কেন্দ্রমণ্ডল। ইজ ইট ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। এবার বলছে শিলামণ্ডল দুটি অসম ধরনের স্তর গঠিত। আমাদের যে শিলামণ্ডল রয়েছে সেই শিলামণ্ডল আবার দুটি স্তর রয়েছে। সবার উপরের স্তরটিকে কি বলা হয়, ভূত্বক বা আর্থ ক্রাস্ট বলা হয়। বোঝা গেল। আমাদের যে শিলামণ্ডল রয়েছে সেই শিলামণ্ডলটা দুটি অসম ধরনের স্তর নিয়ে ওপরে গঠিত। যেটা ওপরের স্তর রয়েছে সেটাকে বলা হয় ভূত্বক, এবং ভূত্বকের নিচের স্তরটিকে কি বলা হয়, গুরুমণ্ডল। ওকে। তাহলে আমাদের শিলামণ্ডল হচ্ছে দুটি স্তর নিয়ে গঠিত, একটা হচ্ছে কি উপরের অংশটাকে বলা হয় ভূত্বক, নিচের স্তরটিকে বলা হয় গুরুমণ্ডল। নেক্সট দেখো, এবার আমরা ভূত্বক কি, ভূত্বকের বৈশিষ্ট্যগুলো জানবো। তাহলে বলছে পৃথিবীর সব থেকে ওপরের কঠিন শিলাগঠিত স্তরটিকে কি বলা হয়, ভূত্বক বা ক্রাস্ট বলা হয়। দেখো এই যে ছবিটা তোমাদেরকে আমি বারবার দেখাচ্ছি কেন বলতো, যাতে তোমাদের মনে থাকে। এই যে ওপরের অংশটা, এই যে ওপরের অংশটা, এটাকে বলা হয় কি ভূত্বক। এই ওপরের অংশটাকে কি বলা হয়, ভূত্বক বলা হয়। তাহলে ওপরের অংশটাকে কি বললাম, ভূত্বক। ভূত্বক কঠিন শিলা এবং বিভিন্ন পাত বা প্লেট দ্বারা গঠিত হয়েছে। তাহলে আমাদের পৃথিবী কি, আমাদের পৃথিবী হচ্ছে একটা ফুটবলের মতো দেখতে। তাহলে আমাদের ফুটবল গুলো দেখতে কেমন বলো, বিভিন্ন পাতের মধ্যে তৈরি না, ছোট ছোট খোপ খোপ তৈরি। তাহলে আমাদের পৃথিবী কিন্তু এই খোপ খোপ দ্বারা তৈরি। এই পাতগুলি
ঊর্ধ্ব গুরুমণ্ডলে নমনীয় শিলার উপরে ভাসমান অবস্থা থাকে। তাহলে জিনিসটা বোঝো, এখানে জিনিসটা একটু বোঝো, এই যে ঊর্ধ্ব গুরুমণ্ডলের নমনীয় স্তর, এটাকে কি বলা হয়? অ্যাস্থনোস্ফিয়ার বলা হয়। পরে আমরা পড়বো এটাকে কি বলা হয়? অ্যাস্থনোস্ফিয়ার। এই জায়গাটা ছবিটা দেখো, এই যে অংশটা দেখো ভালো করে, ভালো করে দেখো, এটা হচ্ছে বহিগুরুমণ্ডল। এই অংশটা কি? এই যে এই অংশ দেখো ভালো করে, এই যে এই অংশটা, এই যে অংশটা আমি তোমাদেরকে দাগ দিয়ে হাইলাইট করে দিচ্ছি, এই অংশটা কি বলো? এই অংশটাকে, এটা হচ্ছে বহিগুরুমণ্ডল। এবার দেখো এই যে এই অংশটা, ওকে, এই যে এই অংশটা রয়েছে, এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয়, এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলো, এই অংশটাকে বলা হয় অ্যাস্থনোস্ফিয়ার। কি বলা হয়? অ্যাস্থনোস্ফিয়ার। তাহলে আমাদের পরীক্ষা যদি প্রশ্ন আসে, আমাদের যে ভূত্বকের যে প্লেটগুলো, আমাদের পৃথিবীর যে প্লেটগুলো, সেটা কোন স্তরে ভাসমান অবস্থায় রয়েছে, সেটা আনসার হবে কি? অ্যাস্থনোস্ফিয়ার। তাহলে অ্যাস্থনোস্ফিয়ার কার উপরে রয়েছে? অ্যাস্থনোস্ফিয়ার রয়েছে বহিগুরুমণ্ডলের উপরে। মনে থাকবে? দেখো তাহলে কি বলছে? ভূত্বকে উপাদানের ভিত্তিতে আমরা দুভাগে ভাগ করব। এই ভূত্বককে আমরা আবার দুভাগে ভাগ করব। একটাকে বলা হয় কি? শিয়াল, আর একটাকে বলা হয় সীমা। একটাকে বলা হয় শিয়াল, অন্যটাকে কি বলা হয়? সীমা বলা হয়। তাহলে শিয়াল কাকে বলে আর সীমা কাকে বলে, এটাও ভালো করে জানতে হবে। দেখো এইগুলো দেখো, ভূত্বকের সব থেকে ওপরে কি থাকে? ভূত্বকের সব থেকে ওপরে যেটা থাকে সেটা হচ্ছে কি? সিলিকন। দেখো এসআই মানে কি? এসআই মানে সিলিকন। এ মানে কি? অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এল মানে অ্যালুমিনিয়াম। ভালো লাগে দেখো, তাহলে সিয়াল কি দ্বারা তৈরি? সিয়াল হচ্ছে কি? সিলিকন এবং অ্যালুমিনিয়াম। দেখো এসআই মানে হচ্ছে কি? সিলিকন, আর এল মানে হচ্ছে কি? অ্যালুমিনিয়াম। এটাকে বলা হয় কি? সিয়াল। তাহলে সিয়াল কি দ্বারা গঠিত? একটা হচ্ছে সিলিকন, দুই নাম্বার হচ্ছে অ্যালুমিনিয়াম। নেক্সট দেখো, নেক্সট বলছে সিয়াল মহাদেশীয় ভূত্বক। ভালো করে শোনো, তাহলে শিয়ালকে কি বলা হয়? শিয়ালকে বলা হয় মহাদেশীয় ভূত্বক বা স্থলভাগ গঠন করেছে। তাহলে শিয়ালটা কি? শিয়াল দ্বারা কি গঠিত হয়? শিয়াল দ্বারা গঠিত হচ্ছে আমাদের স্থলভাগ। বোঝা গেল? তাহলে শিয়াল গঠিত হচ্ছে মহাদেশীয় ভূত্বক। ওকে, আর মহাদেশের নিচে শিয়ালের গড় বিস্তৃতি হচ্ছে 30 থেকে 40 কিমি। তাহলে কি বলছে? মহাদেশের নিচে শিয়ালের গড় বিস্তৃতি হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো জানার দরকার নেই। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিচ্ছি বারবার। এবার দেখো এই যে শিয়াল, এই শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবে। শিয়াল হচ্ছে গ্রানাইট শিলা। কি বললাম? শিয়াল হচ্ছে গ্রানাইট শিলা, গ্রানাইট নামক আগ্নেয় শিলা এবং নিস এবং সিট জাতীয় রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। এবং বিভিন্ন পাললিক শিলা রয়েছে, যেমন বেলে পাথর রয়েছে, সেল রয়েছে, এগুলো দ্বারা তৈরি। জিনিসটা বোঝো ভালো করে। তাহলে আমাদের মহাদেশীয় ভূত্বককে কি বলা হয়? মহাদেশীয় ভূত্বক হচ্ছে শিয়াল বলা হয়। শিয়ালকে বলা হয় কি? সিলিকন এবং অ্যালুমিনিয়াম। শিয়াল কোন ধরনের শিলা দ্বারা গঠিত? গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা, নিস্ট, সিস্ট এই জাতীয় রূপান্তরিত শিলা, এছাড়াও পাললিক শিলা, পাললিক শিলা দ্বারা গঠিত। এছাড়াও রয়েছে বেলে পাথর, সেল, এছাড়া রয়েছে এগুলো কি? রূপান্তরিত শিলা। ওকে, জাস্ট এই পয়েন্টগুলো একটু ভালো করে মনে রেখো, তাহলে ক্লিয়ার। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে। থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217। চলো
এবার বলছে দেখো, ভূত্বকের সর্বনিম্ন অংশ সিলিকন, এসআই এবং ম্যাগনেসিয়াম এমজি সমৃদ্ধ শিলাস্তরকে কি বলা হয়? সীমা। এবার দেখো, এবার এই যে ছবিটা আমরা যদি ভালো করে দেখি তাহলে জিনিসটা আমাদের কিন্তু ক্লিয়ার হবে। এবার দেখো ভালো করে, দেখো ভালো করে, ভালো করে জিনিসটা বুঝে নাও। ছবি দেখে পড়লে কিন্তু মানে ভূগোল কিন্তু এটা তো ভূগোলের পাঠ, ভূগোলের পরিবেশ। তাহলে দেখো এখানে জিনিসটা ভালো করে আবার বুঝে নাও। এই যে প্রথমের যে স্তরটা, এই যে অংশটা, এই অংশটাকে কি বলবো? এই অংশটাকে আমরা কি বলবো? কি বলবো বলো? সিয়াল। সরি, এই অংশটাকে আমরা বলবো সিয়াল। ঠিক আছে, মানে সিয়াল মানে কি? সিয়াল দেখো, SIAL, সিয়াল। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে কি বলবো আমরা? সীমা। ঠিক আছে, সীমা মানে কি? সীমা মানে হচ্ছে কি সিলিকন, আর MA মানে হচ্ছে কি ম্যাগনেসিয়াম। বোঝা গেল? তাহলে এখানে দেখো, এই সীমাটা কি নিয়ে তৈরি হচ্ছে? সীমাটা হচ্ছে সমুদ্র। ঠিক আছে, সীমাটা সমুদ্র, আর সিয়ালটা হচ্ছে আমাদের ভূত্বক। ওকে, অর্থাৎ মহাদেশীয় ভূত্বক, আর এটা হচ্ছে কি সামুদ্রিক ভূত্বক। বোঝা গেল? এই সিয়াল হচ্ছে কি, সিয়াল হচ্ছে কি মহাদেশীয় ভূত্বক, আর সীমাটা হচ্ছে কি সামুদ্রিক ভূত্বক। আর এই সামুদ্রিক ভূত্বকের ওপরে এই সীমা, সিয়াল কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। মানে ওপরে রয়েছে কে? ওপরে রয়েছে সিয়াল, ওপরে রয়েছে সিয়াল, আর নিচে রয়েছে কি সীমা। মানে সীমা হচ্ছে ভারী, সীমা হচ্ছে ভারী। ঠিক আছে, আর সিয়াল হচ্ছে হালকা। বোঝা গেল? সিয়াল হচ্ছে কি মহাদেশ। ঠিক আছে, এটা হচ্ছে মহাদেশ। আর সীমা কি মহাসাগর। মনে থাকবে, মহাসাগর। সিয়াল কি দ্বারা হচ্ছে? সিয়াল হচ্ছে কি গ্রানাইট শিলা, জি ফর গ্রানাইট। আর মহাসাগরীয় মানে সীমা হচ্ছে কি ব্যাসাল্ট, বি ফর ব্যাসাল্ট। এটুকু মনে থাকবে। তাহলে কি কি পড়লাম এখানে ভালো করে একবার ক্লিয়ার করে নাও। তাহলে আমাদের ভূত্বকে দুটো স্তর রয়েছে, একটাকে বলা হয় সিয়াল, আর একটাকে বলা হয় সীমা। তাহলে মহাদেশীয় ভূত্বককে বলা হয় কি সিয়াল, আর মহাসাগরের ভূত্বককে বলা হয় সীমা। সিয়াল কথার অর্থ হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, আর সীমা কথার অর্থ হচ্ছে কি সিলিকন এবং ম্যাগনেসিয়াম। তাহলে আর একটা জিনিস মাথায় রাখবো, সিয়াল হালকা, সীমা ভারী। সীমার ওপরে ভাসমান অবস্থা রয়েছে কে? সিয়াল। মনে থাকবে, সিয়াল ওপরে রয়েছে বলে ভাসমান অবস্থা রয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবো আমরা কি, এই যে সিয়াল এবং সীমা, দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের সীমা, আর ওপরের অংশটা হচ্ছে কি সিয়াল। এই সীমা সিয়ালের মিডিলে দেখো, এই যে মিডিলে একটা রেখা গেছে, দেখো দেখতে পাচ্ছ? এই রেখাটা গেছে, এই রেখাটাকে একটা বিযুক্তি রেখা। এটা কি বলা হয়? এটাকে বলা হয় এক ধরনের বিযুক্তি রেখা। এটা কি বলা হয়? এটাকে বলা হয় এক ধরনের বিযুক্তি রেখা। এই রেখাটার নাম কি? এই রেখাটার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কনরাড বিযুক্তি রেখা কার মধ্যে রয়েছে, তাহলে আনসার কি হবে? কনরাড বিযুক্তি রেখা রয়েছে সিয়াল এবং সীমা। তাহলে সিয়াল এবং সীমাকে আলাদা করেছে কে? কনরাড বিযুক্তি রেখা। আবার বলছি, সিয়াল এবং সীমাকে আলাদা করেছে কে? আনসার হবে কি কনরাড বিযুক্তি রেখা। এই জিনিসটা ভালো করে মনে রাখবে কিন্তু। ওকে, চলো নেক্সট দেখো। ওকে, চলো নেক্সট দেখো। বলছে সমুদ্রের নিচে 5 থেকে 7 কিমি পর্যন্ত সীমার বিস্তৃতি। ও তো এগুলো অতটা এগুলো মনে রাখা দরকার নেই। আর যেটা ইম্পর্টেন্ট, এটা ব্যাসল্ট জাতীয় ক্ষারীয় আগ্নেয় শিলা দ্বারা গঠিত। কে? সীমা কি দ্বারা তৈরি? সীমা হচ্ছে ব্যাসল্ট শিলা। আর সিয়াল কি দ্বারা ছিল? সিয়াল ছিল গ্রানাইট শিলা। ঠিক আছে, এবার সীমার নিম্ন স্তরে রয়েছে কি মোহ বিযুক্তি রেখা, যেটা আমি তোমাদের বললাম। বলছে সীমার নিচে রয়েছে কি, দেখো সীমার নিচে রয়েছে কি মোহ বিযুক্তি রেখা। ছবিটি দেখো তাহলে বুঝতে পারবি। এই যে অংশটা, এই যে নিচের অংশটা কি বলা হয়? এই নিচের অংশটা কি বলা হয়? সীমা বলা হয়, তাই তো? উপরের অংশটাকে সিয়াল, আর নিচের অংশটাকে বলা হয় কি সীমা বলা হয়। আর এই সীমা, দেখো এই যে আর একটা রেখা গেছে, এই যে আর একটা রেখা, এই রেখাটাকে কি বলা হয়? এই রেখাটাকে বলা হয় কি মোহ বিযুক্তি রেখা। কি বলা হয়? মোহ বিযুক্তি রেখা। তাহলে পরীক্ষায় কিরকম প্রশ্ন আসবে? যদি পরীক্ষায় তোমাদের প্রশ্ন এরকম আসে যে সীমা এবং বহির্গুরুমণ্ডল, ভালো করে শোনো, সীমা এবং বহির্গুরুমণ্ডলকে আলাদা করেছে কে? আনসার হবে কি মোহ বিযুক্তি রেখা। তাহলে ভালো করে শোনো, সীমা এবং, দেখো আমি লিখে দিচ্ছি সীমা, সীমা, আর কি বলছে বহি, বহি, ঠিক আছে, বহির্গুরুমণ্ডল, বহির্গুরুমণ্ডল কে আলাদা করেছে? কে বলো, কে আলাদা করেছে?
মোহ বিযুক্ত রেখা, মোহ বিযুক্ত রেখা। আবার যদি পরীক্ষা এরকম দেয়, ভূত্বক, আর কি বলছে বহিগুরুমণ্ডল, কি হবে আনসার? মোহ বিযুক্ত রেখা। ঠিক আছে, কি হবে আনসার? মোহ বিযুক্ত রেখা। আবার যদি প্রশ্ন পরীক্ষা দেয় ভূত্বক বা গুরুমণ্ডল বলে, তবু আনসার হবে কি? মোহ বিযুক্ত রেখা। জিনিসটা বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু জিনিসটা ভালো করে পড়তে হবে তোমাদের। দেখো নেক্সট, দেখো বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট চলে আসি আমরা গুরুমণ্ডল। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গুরুমণ্ডল। দেখো বলছে শিলামণ্ডলের নিচে 35 থেকে গভীরতা থেকে প্রায় 2900 কিমি পর্যন্ত এই গুরুমণ্ডল বলা হয়। ঠিক আছে, এই গুরুমণ্ডল বলছে লোহা, ভালো করে দেখো, লোহা, লোহা, কার্বন, সিলিকন, ম্যাগনেসিয়াম ইত্যাদি পদার্থ এই ভূত্বকের অভ্যন্তরে প্রচন্ড চাপ ও তাপের ফলে তরল অবস্থায় রয়েছে। গুরুমণ্ডলের ওপরে প্রথম 660 কিমি অঞ্চল বহিগুরুমণ্ডল বা ঊর্ধ্বগুরুমণ্ডল বা আপার মেন্টাল বলা হয়। আর 660 কিমি থেকে 2900 পর্যন্ত এটাকে বলা হয় কি? লোয়ার গুরুমণ্ডল বা অন্তঃগুরুমণ্ডল। ওকে, এটা জিনিসটা ভালো করে মাথায় রাখো। এবার দেখো বলছে ঊর্ধ্ব গুরুমণ্ডলের সর্বোচ্চ অংশে প্রায় 250 কিলোমিটার বেধযুক্ত একটি নমনীয় পাতলা স্তর আছে। এর নাম হচ্ছে কি? অ্যাস্থনোস্ফিয়ার। কি বলা হয়? অ্যাস্থনোস্ফিয়ার। তাহলে অ্যাস্থনোস্ফিয়ার কার উপরে রয়েছে যদি পরীক্ষা প্রশ্ন আসে? আনসার হবে কি? বহিগুরুমণ্ডল। তাহলে বহিগুরুমণ্ডলের উপরে রয়েছে কি? অ্যাস্থনোস্ফিয়ার। বোঝা গেল? দেখো ছবি যদি দেখো বুঝতে পারবে। এই যে এই অংশটাতে, এইটা তো বহিগুরুমণ্ডল, ধরো এই পর্যন্ত এই অংশটা, এখানে ভালো করে এই ছবিটাতে দেখানো নেই, ঠিক আছে, তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে অবশ্যই। যদি আমরা দেখি এই অংশটা একটা পাতলা স্তর রয়েছে, এই অংশটা কি বলা হয়? অ্যাস্থনোস্ফিয়ার। বোঝা গেল? যেটা বহিগুরুমণ্ডলের উপরে অবস্থান করছে। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217। আর এখানে সব থেকে ভূমিকম্পের যে তীব্রতা সব থেকে কম, এই যে অ্যাস্থনোস্ফিয়ারে ভূমিকম্পের তীব্রতা সব থেকে কিন্তু কম। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবার নেক্সট দেখো বলছে গুরুমণ্ডলের নিম্ন সীমাকে কি বলা হয়? গুটেনবার্গ বিযুক্তি রেখা। এবার এই যে জায়গাটা আমরা ছবির সাহায্যে পড়বো, ভালো করে দেখো। তাহলে এই যে বহিগুরুমণ্ডল, দেখো বহিগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল। তাহলে বহিগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলের মিডিলে রয়েছে কি? 660 কিমি বিযুক্তি রেখা। কি বললাম? 660 কিমি বিযুক্তি রেখা। যদি পরীক্ষা প্রশ্ন আসে বহিগুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি রেখা রয়েছে, তাহলে আনসার হবে কি? 660 কিমি বিযুক্তি রেখা। আবার জিনিসটা বোঝো, এবার পরীক্ষায় অত ডিটেলসে দেবে না, এই বিযুক্তি রেখাগুলো দেবে। আবার দেখো বলছে অন্তঃগুরুমণ্ডল এবং বহিকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে কি? গুটেনবার্গ বিযুক্তি রেখা। কি রয়েছে? গুটেনবার্গ। আবার পরীক্ষার প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে গুরুমণ্ডল এবং বহিকেন্দ্রমণ্ডলের মধ্যে কে রয়েছে? গুটেনবার্গ। আবার পরীক্ষার প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে কে? সেটাও আনসার হবে কি? গুটেনবার্গ। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার?
চলো নেক্সট দেখো, দেখো সুন্দর করে এখানে ছবি দেওয়া আছে। দেখো ভূত্বক, ভূত্বকের বলছে মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক, যেটাকে বলা হয় সিয়াল সীমা রয়েছে কনরাড। আর বহিগুরু, আর রয়েছে কি ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে রয়েছে মহাবিযুক্ত রেখা। ঊর্ধ্ব গুরুমণ্ডল নিম্ন গুরুমণ্ডলের মধ্যে রয়েছে 660 কিমি বিযুক্ত রেখা। আবার দেখো গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে গুটেনবার্গ। আবার কেন্দ্রমণ্ডলের দুটো, একটা বহিকেন্দ্রমণ্ডল, একটা অন্তর্কেন্দ্রমণ্ডল, এর মধ্যে রয়েছে কি বুলেন বা লেহমান বিযুক্তি রেখা। কি বললাম? বুলেন বা লেহমান বিযুক্তি রেখা। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে কারণ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন দেবে। চলো এবার আমরা যেটা পড়বো কেন্দ্রমণ্ডল, একদম কেন্দ্রের অংশ অর্থাৎ শেষের অংশটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলটাকে কি বলা হয়? সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। আর কি বলা হয়? এটাকে বলা হয় নিফে বলা হয়। কি বলা হয়? নিফে বলা হয়। মনে থাকবে নিফে। কারণটা কি দেখো, এই নিফে মানে কি? নিফে মানে হচ্ছে কি নিকেল, এফ মানে হচ্ছে কি লোহা। এখানে নিকেল এবং লোহার পরিমাণটা সব থেকে বেশি। কি বললাম? তাহলে কেন্দ্রমণ্ডলে কার পরিমাণ সবচেয়ে বেশি? কেন্দ্রমণ্ডলে হচ্ছে লোহা এবং নিকেলের পরিমাণ সব থেকে বেশি, এই জন্য এটাকে বলা হয় নিফে বলা হয়। এই কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ রয়েছে, একটাকে বলা হয় বহিকেন্দ্রমণ্ডল আর একটাকে বলা হয় অন্তর্কেন্দ্রমণ্ডল। এই বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তর্কেন্দ্রমণ্ডলকে ভাগ করেছে কে? সেটা হচ্ছে কি লেহমান বিযুক্তি রেখা। ওকে, এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। নেক্সট ক্লাসে তোমাদেরকে আগ্নেয় শিলা পড়াবো, পাললিক শিলা পড়াবো আর রূপান্তরিত শিলা পড়াবো। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু এই শিলামণ্ডলটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আরেকটা কথা তোমাদেরকে বলি, যারা কিন্তু, তো তোমরা যারা আমাদের এখনো কোর্সে অ্যাডমিশন নাওনি, হাতে কিন্তু সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে যদি পুরো সিলেবাসটিকে কমপ্লিট করতে চাও, আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং হয়। তো রেকর্ডিং ক্লাসগুলো সারাদিন ভালো করে প্র্যাকটিস করো, দেখো। একটা কথা মাথায় রাখবে, নিজে পড়ে যতটা মনে থাকবে, কোনো একটা গাইডলাইনে স্যারের ক্লাসগুলো করলে সেই জিনিসটা আরো বেশি মনে থাকবে। কারণ অডিও ভিজুয়াল দুটোই হচ্ছে তোমার এখানে। তাই আমি আবারও বলছি, এই অল্প সময়ের মধ্যে যারা কিন্তু আমাদের পুরো ব্যাচ কোর্সের পুরো ক্লাসগুলো যদি একসঙ্গে পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের কোর্সে অ্যাডমিশন নিয়ে নাও। এখানে যে নাম্বারটি তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, নোট করো, 9647300217, 9647300217। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু আমাদের কোর্সের পুরো ডিটেলস সম্পর্কে জানতে পারবে। এখানে রেগুলার কিন্তু সমস্ত ক্লাস পেয়ে যাবে। তো তোমাদের পরীক্ষায় ভালো উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই একটা কোর্স তোমরা নিয়ে নাও। চলো, থ্যাংক ইউ। আবার দেখা হবে রাত্রি 8:30টায়, তোমাদের ব্যাচ কোর্সে ক্লাস আছে। ওকে, চলো।